আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমরা দুজন, আমি নুসরাত সুজানা এবং একই সাথে রয়েছে আমি আফসানা সুরাইয়া। শেখ মুজিবুর রহমান ও জাতীয় 4 নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের খবরটি সঠিক নয়। একথা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেন, সশস্ত্রভাবে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ও যুদ্ধ পরিচালনাকারীরা মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উপসচিব আজাদ মজুমদার জানান, বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে আইনানুগ ব্যবস্থা নেওয়া সরকার। জাহিদ রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। মঙ্গলবার রাতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ 2025 জারি করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। অধ্যাদেশের ভুল ব্যাখ্যা করে কতিপয় গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করলে তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অধ্যাদেশের ভুল ব্যাখ্যা করে কতিপয় গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করলে ভুল তথ্য নিয়ে তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। মুজিবনগর সরকার তো পুরো যুদ্ধটা পরিচালনা করেছে, যুদ্ধ ডিজাইন করেছে, যুদ্ধে কারা যাবে না যাবে সেটা পরিচালনা করেছে। শেখ মুজিবুর রহমান ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম সাহেব ছিলেন, তাজউদ্দিন সাহেব ছিলেন, মনসুর আলী সাহেব ছিলেন, কামরুজ্জামান সাহেব ছিলেন, খন্দকার মুস্তাক সাহেব ছিলেন। এরা সবাই মুক্তিযোদ্ধা। ভুল সংবাদের কথা তুলে ধরে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম জানান, মুজিবনগর সরকারে যারা ছিলেন তারা মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত, যা গেজেটে স্পষ্ট করা হয়েছে। সর্বাঙ্গীনভাবে এইটাকে মর্যাদাশীল করা হয়েছে। এটা এই নয় যে যারা সহযোগী মুক্তিযোদ্ধা হবেন তারা মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, এটা মোটেও না, কারণ ওই অবদানও অসাধারণ। মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সহযোগী উভয়ের মর্যাদা ও সুযোগ সুবিধা একই থাকবে বলে জানান উপদেষ্টা। সশস্ত্রভাবে যুদ্ধ করেছে তারা সবাই মুক্তিযোদ্ধা হবেন। এদিকে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জানান, মুজিবনগর সরকারের থাকাদের মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়ার সংবাদ বিভ্রান্তিকর। ভুল বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছেন। আমরা আশা করব তারা তাদের ভুলটা সংশোধন করবেন। 1972 সালে মুক্তিযোদ্ধার সংজ্ঞা ঠিক রেখে 2018 ও 2022 হাসিনা সরকারের পরিবর্তিত সংজ্ঞা বাদ দেওয়ার কথা জানিয়েছে সরকার। ভুল সংবাদ আসে। আমরা জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। প্রধান উপদেষ্টার কাছে দ্বিতীয় ইন্টারিম রিপোর্ট জমা দিয়েছে গুম সংক্রান্ত কমিশন। বুধবার বেলা 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিচারপতি মইনুল ইসলামের নেতৃত্বে গঠিত কমিশন প্রধান উপদেষ্টার কাছে এই রিপোর্ট জমা দেয়। সে সময় প্রধান উপদেষ্টা জানান, নিজেদের আত্মীয় স্বজনরাই গুমের ঘটনার সঙ্গে জড়িত ছিল। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে গুম সংক্রান্ত কমিশনের প্রতিবেদনের তথ্য তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বিগত সময়ে গুম, খুন ও নির্যাতনের সঙ্গে সবচেয়ে বেশি জড়িত ছিল এলিট ফোর্স র্যাব। এসব নির্যাতনের তথ্য সাধারণ মানুষকে জানাতে গণভবনে হরর মিউজিয়াম হবে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আয়নাঘরগুলো বের হয়ে আসছে, কিন্তু কথা হচ্ছে যে যারা মিসিং হয়েছেন 300 জন, তারা কোথায় আছেন? তারা কি জীবিত আছেন না মৃত হয়েছেন? তো এই বিষয়টা আমরা জানার চেষ্টা, এটা তাদের আপ্রাণ চেষ্টা। আজকে চিফ অ্যাডভাইজার আবারও বলেছেন যে এটা আমাদেরকে জানতে হবে, এরা আমাদের ভাই, আমাদের বোন, এরা কোথায় গেল? অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেট একমুখী, অংশগ্রহণহীন ও গতানুগতিক ধারার বলছে বিএনপি। রাজনৈতিক দল ও জনগণের মতামত নিয়ে প্রণয়ন করলে বাস্তবসম্মত হতো বলে মনে করছে দলটি। কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে কর খেলাপিদের পুরস্কৃত করা হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এই বাজেট দেশের দারিদ্র্যের হার বাড়াবে বলেও মনে করেন তিনি। রুদ্র রফিকের রিপোর্টে থাকছে বিস্তারিত। গেল 2 জুন 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণা করে সরকার। অন্তর্বর্তী সরকারের এই বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। সহযোগিতামূলক পদ্ধতি সেবা প্রদান। গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রস্তাবিত বাজেট আগের সরকারেরই ধারাবাহিকতা। আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে। বাজেট প্রণয়ন একমুখী, অংশগ্রহণহীন ও গতানুগতিক ধারার। কালো টাকা সাদা করার সুযোগকে নিয়মিত কর প্রদানকারীদের প্রতি অবিচার করা হবে বলে জানান খসরু। কালো টাকা সাদা করার সুযোগ, কর ফাঁকি
প্রদানকারীদের পুরস্কৃত করছে। ভ্যাট বৃদ্ধির মাধ্যমে বরাবরের মতো করের বোঝা সাধারণ জনগণের কাঁধে চাপানো হয়েছে। ইতিমধ্যে ২৭ লক্ষ মানুষ হতদরিদ্রের পর্যায়ে চলে গেছে অলরেডি, এবং এইটা তো এই ধারা চলতে থাকলে আরো মানুষ দরিদ্রের সীমার নিচে চলে যাবে। যে বৈষম্যহীন সমাজের জন্য আন্দোলন হয়েছে তার প্রতিফলন এবারের বাজেটে নেই বলেও জানান তিনি। বিশেষ করে মূল কাঁচামালের জন্য। রুদ্র রফিক, RTV, ঢাকা। ঈদুল আজহার লম্বা ছুটিতে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন লাখো মানুষ। বিগত কয়েকদিনের তুলনায় কমলাপুর রেল স্টেশনে যাত্রী চাপ বেড়েছে। সড়ক পথেও একই অবস্থা। তবে যাত্রাপথে ভোগান্তি না থাকায় সবার চোখে মুখে ছিল স্বস্তির ছাপ। স্বরাষ্ট্র উপদেষ্টাও জানান, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সার্বক্ষণিক কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে আরও জানাচ্ছেন GM মাহমুদ। ঈদুল আজহার আগে সরকারি কর্মকর্তা কর্মচারীদের শেষ কর্মদিবস বুধবার। বৃহস্পতিবার থেকে টানা 10 দিন ঈদের ছুটি উদযাপন করতে রাজধানীর সড়ক ও রেলপথে ঘরমুখো মানুষের ভিড়। ঈদযাত্রার পঞ্চম দিনে ভোর থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে শুরু হয় যাত্রীর চাপ। টিকিট সংগ্রহ নিয়ে কিছু অভিযোগ থাকলেও ভোগান্তিহীন যাত্রায় খুশি তারা। টিকিট ম্যানেজ করতে পারিনি, আমরা ব্ল্যাকে কাটতে হয়েছে, সেটা 3 গুণ টাকা দিয়ে কিনতে হয়েছে। ওরা কি করে টিকিট পায় সেটাও আমরা বুঝতে পারি না। আমার দাদু বাসায় যাচ্ছি, আমি মামার বাড়িতে যাচ্ছি, ঘুরবো, খেলবো, খাবো। স্টেশন ম্যানেজার জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবার 10টি বিশেষ ট্রেন যুক্ত করা হয়েছে। ছাদে ভ্রমণ ও টিকিট কালোবাজারি রুখতে কাজ করছে মোবাইল টিম। টিকিট কালোবাজারি প্রতিরোধে মোবাইল কোর্ট স্টেশনে পরিচালনা করা হচ্ছে, যাত্রী সাধারণ যাতে ট্রেনের ছাদে ভ্রমণ করতে না পারে এই জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। ট্রেনের মতো বাসেও ছিল কর্মজীবী মানুষের ভিড়। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ছাড়া স্বস্তির যাত্রা ছিল সড়ক পথে। 500 টাকা বলতেছে, বাড়ানি করা 700 নয় 1000। দুপুরে কমলাপুর স্টেশন পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ঈদযাত্রা স্বস্তিময় করতে সার্বক্ষণিক কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। যাত্রীরা যেন নির্বিঘ্নে যেতে পারে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি এবং আমি আশা করব আল্লাহ দিলে যাত্রীরা নির্বিঘ্নে যেতে পারবে। এছাড়া নৌপথেও প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন দক্ষিণাঞ্চলবাসী। GM মাহমুদ, RTV, ঢাকা। শুরু হলো হজের মূল আনুষ্ঠানিকতা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর মিনা উপত্যকা। অন্যান্য দেশের হাজিদের সঙ্গে জড়ো হয়েছেন বাংলাদেশের ৮৭,১৫৭ হাজিও। মিনায় রাত্রি যাপন শেষে বৃহস্পতিবার রওনা হবেন আরাফাতের উদ্দেশ্যে। সেখানে অনুষ্ঠিত হবে হজের মূল খুতবা। রাকিব হাসানের রিপোর্টে থাকছে বিস্তারিত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যার অর্থ হে আল্লাহ আমি হাজির। এভাবেই লাব্বাইক ধ্বনিতে মুখর মিনা। জিলহজের ৮ তারিখ সকাল থেকে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও বৃহস্পতিবার মাগরিব নামাজের পর মক্কা থেকে ইহরাম বেঁধে মিনায় রওনা হন হাজিরা। মিনায় ফজর থেকে শুরু করে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন হাজিরা। ৮ জিলহজ বৃহস্পতিবার সূর্যোদয়ের পর আরাফাতের ময়দানে জড়ো হবেন তারা। সেখানেই অনুষ্ঠিত হবে হজের খুতবা। আরাফাতের ময়দানে অবস্থান করাকেই মূলত হজ হিসেবে গণ্য করা হয়। এবছর হজের খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ ডক্টর সালেহ বিন হুমায়দ। একই সঙ্গে মসজিদের নামিরাতের নামাজও পড়াবেন তিনি। ৮ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করে হাজিরা চলে যাবেন মুজদালিফায়। সেখানে রাত্রি যাপন ও শয়তানকে পাথর মারার উদ্দেশ্যে পাথর সংগ্রহ করবেন তারা। ৯ জিলহজ মুজদালিফা থেকে মিনায় যাবেন হাজিরা। এখানেই 11 জিলহজ পর্যন্ত শয়তানকে পাথর মারার উদ্দেশ্যে অবস্থান করবেন আল্লাহর মেহমান। রাকিব হাসান, RTV। খেলার খবর। ভুটানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ দিয়ে হোম অফ ফুটবলে আবারও ফিরেছে ফুটবল। এই ম্যাচ দিয়ে দেশের মাটিতে অভিষেক হয়েছে ফুটবলের পোস্টার বয় হামজা চৌধুরীর। দর্শক, ম্যাচের খবর সংগ্রহে জাতীয় স্টেডিয়ামে আছেন সহকর্মী রাফি আমিন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রাফি, দীর্ঘদিন পর হোম অফ ফুটবলে ফিরেছে আন্তর্জাতিক ম্যাচ।
তো সঙ্গে আছে দেশের মাটিতে হামজা চৌধুরী অভিষেকের দারুণ এক মুহূর্ত। তো গ্যালারিতে কেমন উন্মাদনা দেখছেন, বিস্তারিত জানাবেন সে বিষয়ে। ধন্যবাদ আফসানা। প্রথমে একটু বলে রাখি, আসলে গ্যালারির কথা যেটুকু বলছিলেন তারা একটু জানাই যে আজকে মাঠের বাইরের চিত্রটা, ম্যাচ শুরু 7টায়, তার 2 ঘন্টা আগে থেকে কিন্তু মাঠে আসে এবং সেখানে ডাক ঢোল পিটিয়ে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি করার একটা ব্যাপার, সেটা আমরা সেই 5টার আগে থেকে আমরা দেখেছি। ঢোল পেটানো, ভুবুজেলা বাজানো, এই যেন একটা এলাহি কারবার যেটাকে আসলে বলা হয়, সেরকম একটা অবস্থা কিন্তু আজকে ছিল। এবং দীর্ঘ প্রায় 5 বছর পরে যখন হোম অফ ফুটবলে যখন ফুটবল ফিরল, তখন হোম অফ ক্রিকেটেরই একটা আমেজ যেন তারা এখানে নিয়ে এসেছে। সেই দর্শকদের উপস্থিতি সবকিছু মিলে একদম দারুণ একটা অবস্থা। ইতিমধ্যে আমরা ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আসলে দর্শকরা এখনো ঢুকছে, ভিতরে প্রবেশ করছে। এবং বলে রাখা ভালো, আজকে কিন্তু ইতিমধ্যে একাদশ ঘোষণা হয়েছে। সেখানে কিন্তু আমরা জানি যে হামজা চৌধুরীর সাথে ফাহমিদুল আছেন, এবং একই সাথে আরও একটা ইনফরমেশন আসলে আপনাদেরকে দিয়ে রাখতে চাই। সমিত সোম, যিনি আজকে বাংলাদেশে পা রেখেছেন, তিনি আজকে ম্যাচে নেই, তবে কিন্তু তিনি আজকে দলের সাথে মাঠে আছেন এবং তিনি কিন্তু অনুশীলন করেছেন। সবকিছু মিলে বলতে হবে যে অবশ্যই দারুণ একটা মুহূর্ত। 5 বছর পরে ফুটবল যখন ফিরেছে, একদম নতুন রূপ নিয়ে ফিরেছে, এবং একটা মহেন্দ্রক্ষণের সামনে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পরে যখন বাংলাদেশের জাতীয় সঙ্গীত বেজে উঠবে, তখন কিন্তু হামজা চৌধুরী নিজের মাটিতে প্রথমবার দাঁড়িয়ে নিজের জাতীয় সঙ্গীতটাও গাইবেন, সাথে ফাহমিদুল থাকবেন। এবং আমরা ম্যাচ নিয়ে কথা বলছিলাম দর্শকদের সাথে, তাদের প্রত্যাশাটাও খুব দারুণ ম্যাচ নিয়ে। তারা চায় যে আজকের ম্যাচটা বাংলাদেশ শুধু জিতবে না, সেটা বড় একটা স্কোর হবে, এবং তারা একটা হুঙ্কার দিয়ে রাখতে চায় সিঙ্গাপুরকে যে এই বাংলাদেশ নতুন একটা বাংলাদেশ, এবং এই বাংলাদেশকে সমীহ করতে হবে। এরকম একটা অবস্থার মধ্যে কিন্তু আজকে বলতে হবে যে ন্যাশনাল স্টেডিয়াম পরিপূর্ণতা পেয়েছে দর্শকদের নিয়ে, সকলদের নিয়ে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ডেটল সুরক্ষিত কোরবানির হাট, যৌথ উদ্যোগে ডিএনসিসি, ডেটল এবং আরটিভি। কোরবানির মাত্র 2 দিন বাকি থাকলেও এখনো জমেনি রাজধানীর পশু হাট। ক্রেতা শূন্য হাটেও বাড়তি দাম হাঁকানোর অভিযোগ ক্রেতাদের, আর তাই দর যাচাই করেই হাট ছাড়ছেন তারা। অন্যদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া আর ক্রেতার সংকটে হতাশ বিক্রেতারা, তবে শেষ সময়ে হাট জমে ওঠার আশা তাদের। এদিকে হাট জীবাণুমুক্ত রাখতে সুরক্ষা বুথের মাধ্যমে কাজ করে যাচ্ছে ডেটল। আব্দুর রহিমের রিপোর্টে এর বিস্তারিত। ঈদুল আজহাকে কেন্দ্র করে সারা দেশ থেকে রাজধানীর হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু। হাটে পর্যাপ্ত গরু ছাগল থাকলেও প্রত্যাশা অনুযায়ী মিলছে না ক্রেতার দেখা, ফলে ব্যাপারীদের কপালে চিন্তার ভাঁজ। তবে 2-1 দিনের মধ্যেই বেচাকেনা জমবে বলে প্রত্যাশা বিক্রেতাদের। আজ 2 দিন হলো এ যাবৎ একটা বেচাকেনা করতে পারি নাই, দামদার বলতেছে স্বাভাবিকভাবে। আমাদের এক্সপেকটেশন যেটা চাওয়া দামের মতো আমরা পাচ্ছি না, অনেক কম বলতেছে। সামান্য 3 দিন আছে, 3 দিনে দেখা যায় কি হয়, আল্লাহ বা কি করে। ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় কোরবানির পশুর দাম এবার বেশি, ফলে পছন্দের পশু কিনতে অনেক হিসেব কষতে হচ্ছে তাদের। 2 দিন আগে গেছিলাম গাবতলী, তখন অনেক চাচ্ছিল বেশি। গরুর দাম তো আসলে গতবারের থেকে অনেক বেশি, মনে হয় না আজকে কিনতে পারবো যে ধরনের যা দাম ওনারা চাচ্ছে। বিক্রেতারা এখনো গরুর দাম ধরে রেখেছে, এই দাম থাকলে আমার মনে হয় ওনাদের অনেক গরু ফিরিয়ে নিতে হবে। একে তো বেচা বিক্রি কম, তার উপর গত কয়েকদিনের বৈরী আবহাওয়ায় বিপাকে পড়ছেন খামারি ও ব্যবসায়ীরা। এখন আমাদের একটা গরু বিক্রি হয়েছে, তো আশা করি আজকে বিকেল থেকে গরু বেচা শুরু হয়ে যাবে। আনুমানিক এর চাইয়ে 20-30 হাজার কম করে ঠিক আছে, দাম বলে যাইতেছে। এদিকে জমে থাকা বৃষ্টির পানি ও কাদা থেকে হাটে খুব সহজেই ছড়াচ্ছে নানান জীবাণু, আর এ থেকে সুরক্ষার জন্য পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি হাত পা ধোয়ার এবং নিরাপদ খাবার পানির ব্যবস্থা করেছে ডেটল। আমাদের উদ্দেশ্য মানুষকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত কোরবানি হাট উপহার দেয়া। কোরবানি হাট বলে আমাদের মধ্যে একটি চিন্তা কাজ করে যে নোংরা অপরিচ্ছন্ন একটি জায়গা, এই ধারণাটাকে আমরা পরিবর্তন করতে চাই। আমরা চাই আপনি পশু নিয়ে যান, জীবাণু নয়। সুরক্ষিত কোরবানির হাট বাস্তবায়নে ডেটলের উদ্যোগে সহযোগী হিসেবে কাজ করছে আরটিভি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আব্দুর রহিম, আরটিভি, ঢাকা। রাজধানীর তেজগাঁও পলিটেকনিক খেলার মাঠে বসা পশুর হাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাকিবুর রহমান। শাকিব, হাটে বেচা কেনা কেমন দেখছেন, এবং বিক্রেতা তারা কি বলছেন এ ব্যাপারে আমাদেরকে বিস্তারিত জানান। সুজানা, আসলে পুরোপুরি কিন্তু জমে উঠেছে হাটের বেচা বিক্রি। এখানে যেমন ক্রেতা রয়েছেন তেমনি বিক্রেতা রয়েছেন। বিক্রেতারা বিভিন্ন জেলা থেকে তারা তাদের পশুগুলো নিয়ে এসেছেন বিক্রির জন্য। সেই পশুগুলো কিন্তু দরদাম চলছে, এবং যেহেতু আর মাত্র 2 দিন বাকি আছে সেক্ষেত্রে কিন্তু বেচা বিক্রি জমে উঠেছে, এবং কাল এবং পরশুদিন আরও বেচা বিক্রি বেশি হবে এমনটি তারা প্রত্যাশা করছেন। এবং এখানকার যারা ব্যাপারী রয়েছেন তারা অনেকেই বলছেন যে আসলে
প্রত্যাশিত যে দাম সেটি পাওয়া যাচ্ছে না, আবার অনেক ক্রেতা বলছেন বেশি দাম রাখা হচ্ছে। তবে অনেক ক্রেতাই কিন্তু যারা গরু ইতিমধ্যে কিনে ফেলছেন তারা বলছেন যে গত বছরের থেকে দাম কিছুটা কম রয়েছে। এর পাশাপাশি কিন্তু রয়েছে যে ডেটল সুরক্ষিত এই হাটকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তারা একটি সুরক্ষা বুথ করেছে, যেখানে তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করছে। বিশেষ করে কেউ অসুস্থ হয়ে গেলে তাকে প্রাথমিক যে চিকিৎসা দেয়া সেটির কাজ করছে। পাশাপাশি এখানে কিন্তু হাত পা ধোয়ার জন্য তারা ব্যবস্থা রেখেছে। পাশাপাশি এখানে যারা ডেটলের যে সকল পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো কিন্তু 10% ডিসকাউন্টে তারা বিক্রি করছেন। এছাড়াও তাদের নিজস্ব কর্মী রয়েছে, যে কর্মীগুলো কিন্তু তাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেটি তারা করে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন এবং সাধারণ মানুষের জন্য বিশ্রামের জায়গা তারা রেখেছেন। কেউ হাট থেকে যদি টায়ার্ড হয়ে যান তাহলে এখানে এসে তারা বিশ্রাম নিতে পারছেন। সব মিলিয়ে বলা চলে যে হাট জমে উঠছে। আজ রাত থেকে কাল এবং পরশুদিন বেচা বিক্রি আরও বাড়বে, এটি তারা প্রত্যাশা করছেন। তো এই ছিল আমার কাছে হাট থেকে সর্বশেষ। সুজানা, ধন্যবাদ আপনাকে। অবৈধভাবে 645 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক, নির্বাহী পরিচালক শাফায়েত আলম, এএমডি মোহাম্মদ আমিনুল হক সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক মহাপরিচালক আক্তার হোসেন ব্রিফিংয়ে জানান, পরস্পর যোগ সাজশে ক্ষমতার অপব্যবহার করে তারা দুর্নীতি করেছেন। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত 84,35,000 টাকা সম্পদের অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেলের ইমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এবং জাল জালিয়াতের মাধ্যমে গাজায় নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাবে বুধবার ভোটাভুটিতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। তবে এতে যুক্তরাষ্ট্র ভেটো দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিরাপত্তা পরিষদের অস্থায়ী 10 সদস্যের তত্ত্বাবধানে তৈরিকৃত প্রস্তাবে গাজার মানবিক পরিস্থিতিকে বিধ্বংসী আখ্যা দিয়ে মানবিক সহায়তা প্রবেশে আরোপিত সকল নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের কথা বলা হয়েছে। প্রস্তাবে হামাসের হাতে বন্দী থাকা ইসরায়েলিদের মুক্তির বিষয়টিও রাখা হয়েছে। খেলার খবর, ক্রিকেট। বাংলাদেশের ক্রিকেটের সময় নষ্ট করা হয়েছে বলে মনে করেন নতুন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আইসিসির চাকরি ছেড়ে নিজ দেশে দায়িত্ব নেয়া সাবেক এ তারকা ক্রিকেটার চান না আর সময় নষ্ট হোক। ক্রিকেটের উন্নয়নে কাজ করছে এমন সাবেক ক্রিকেটারদের সঙ্গে নিয়ে দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার ইচ্ছা বুলবুলের। আরটিভিকে দিয়ে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি জহিরুল ইসলাম খানের ক্যামেরায়। আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। এশিয়ার ক্রিকেট বিকাশে প্রত্যক্ষভাবে সবচেয়ে বেশি অবদান রাখা আমিনুল ইসলাম বুলবুলের বরাবরই আক্ষেপ ছিল নিজ দেশের জন্য কিছু করার সুযোগ না পাওয়া। নাটকীয়ভাবে ফারুক আহমেদের বিদায়ের পর বিসিবির প্রধান হয়ে এসে দেশের ক্রিকেটকে কিছু দেয়ার সে সুযোগ ধরা দিয়েছে বুলবুলের কাছে। আমি কখনোই ভাবিনি যে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হব। তবে আইসিসির চাকুরি ছাড়ার সিদ্ধান্তটা অতটা সহজ ছিল না তার জন্য, যদিও জয় হয় দেশের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসার। অবশ্যই ডিসিশন নেওয়ার সময় অনেকগুলো ব্যাপার ছিল, একদিকে ছিল কেরিয়ার, একদিকে ছিল দেশ। সো কেরিয়ারটাকে বাদ দিয়েছি আমি এখন দেশ নিয়ে চিন্তা করছি, দেশের ক্রিকেটটাকে কিভাবে সাহায্য করা যায়, কিভাবে ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। ক্রিকেটটা আমাদের কাছে একটা আমানত হিসেবে এসছে, এটা যেন ভালো করে ধরে রাখতে পারি সেই চেষ্টাই করব। দায়িত্ব নিয়েই বুলবুলের কণ্ঠে ক্রিকেটকে এগিয়ে নেয়ার প্রত্যয়। জানালেন সময় নষ্ট না করে কাজ করবেন সারা দেশের ক্রিকেট নিয়েই। র্যাঙ্কিং দেখলেই বোঝা যাবে যে আমাদের আসলে আমরা কতটুকু ইমপ্রুভ করেছি বা করতে পারিনি। তবে আমাদের ইমপ্রুভ করার অনেক জায়গা আছে। আমরা সময় নষ্ট করেছি অনেক, আর সময় নষ্ট করতে চাই না। আমরা এই ক্রিকেটটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। তবে ক্রিকেট এগিয়ে নেয়ার এই কাজে পাশে চান সাবেক ক্রিকেটারদেরও। তাদের সাথে নিয়ে ক্রিকেটের বিকেন্দ্রীকরণ করতে চান বিসিবি সভাপতি। ডিসেন্ট্রালাইজেশন ছাড়া তো ক্রিকেট আপনি ঢাকা কেন্দ্রিক করার তো কোনো মানে হয় না, এবং আমরা এটা করতে হবে আমাদের। এবং ক্রিকেটারদের কাজে লাগানোর একটা অ্যাডভান্টেজ হচ্ছে তাদের অ্যাকসেপ্টেন্স থাকে যেখানে তারা কাজ করে, এবং তারা ক্রিকেটটা খুব ভালো করে বোঝে। বুলবুল বিশ্বাস করেন সঠিক পদ্ধতি অনুসরণ করে বাংলাদেশের ক্রিকেটকে শীর্ষে নিয়ে যাওয়া সম্ভব, এমনকি বাধা নেই বিশ্বকাপের স্বপ্ন দেখতেও। আর বিসিবি সভাপতি সে পথেই দেশের ক্রিকেটকে নিতে চান। আমি তো চাই বাংলাদেশ বিশ্বকাপ জিতুক, বাংলাদেশ টেস্টে 1 নম্বর দল হোক। আতিকুল ইসলাম শাকিল, আরটিভি, ঢাকা। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।